হ্যাঁ, আমি রেকর্ডিং অন করলাম। ম্যাক্সিমাম অ্যাক্সেস ডিলে আমরা আসলে কি করতেছিলাম, দেখতেছিলাম যে ওয়্যারলেস চ্যানেলে ভিতর দিয়ে যখন আমাদের কোনো সিগন্যাল ট্রান্সমিট করা হয় তখন মাল্টিপাথ ইফেক্ট হয়, এবং মাল্টিপাথ ইফেক্টের ফলে দেখা যাচ্ছে যে সিগন্যালটা বিভিন্ন রকম মাল্টিপাথ এক্সপিরিয়েন্স করে, এবং মাল্টিপাথ এক্সপিরিয়েন্স করার মানে হচ্ছে তার বিভিন্ন ভার্সন, ওই সিগন্যালের বিভিন্ন ভার্সন বিভিন্ন রকম ডিলে পেয়ে থাকবে। অর্থাৎ কোনোটা ডিলে যদি কথা 1 মাইক্রোসেকেন্ড হয়, কোনো একটা ভার্সনে হতে পারে 2 মাইক্রোসেকেন্ড বা 5 মাইক্রোসেকেন্ড ইত্যাদি হবে, যেটা আমরা আগের দিন দেখছি। এরকম আমরা পাওয়ার ডিলে প্রোফাইল থেকে সেটা দেখতে পাই। তো সেখানে আমরা মিন ডিলে দেখছিলাম, তারপরে দেখছি আমাদের রুট মিন স্কোয়ার ডিলে, বা যেটা আমরা বলি যে স্ট্যান্ডার্ড ডিভিশন অফ দ্য ডিলে ইত্যাদি আমরা দেখছি। তো এখন আমরা দেখবো আর একটা টার্ম, যে ম্যাক্সিমাম এক্সেস ডিলে। তো এখানে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এক্সেস ডিলে ইজ দ্য টাইম ডিলে at which multipath energy falls to x dB below the maximum। তার মানে আমাদের যে ম্যাক্সিমাম যেটা আছে সেখান থেকে আমার কতখানি নিচে নামতেছে সেটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। তো এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝবো। যেমন ধরে নেওয়া হয়েছে যে একটা সিগন্যাল ট্রান্সমিট করা হলো এবং রিসিভিং এন্ডে যেটা প্রথমে পৌঁছালো টাউ জিরো হচ্ছে ওই প্রথমে যেটা পৌঁছেছে তার জন্য যে টাইমটা লাগছে, আর টাউ এক্সটা হচ্ছে আমাদের সেই ডিলেটা যখন সেটা এই স্ট্রংগেস্ট যে মাল্টিপাথ কম্পোনেন্ট তার থেকে এক্স ডিবি যেটা কম আছে আর কি। তো স্ট্রংগেস্ট কম্পোনেন্ট আর টাউ জিরো সবসময় সেম নাও হইতে পারে। এটা আমার মনে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে সিগন্যালটা সবচেয়ে আগে পৌঁছাইছে সেটা যে সবচেয়ে স্ট্রংগেস্ট তা কিন্তু নাও হইতে পারে। অনেক ক্ষেত্রেই হতে পারে যে আমার যেটা লাইন অফ সাইট সেটাই স্ট্রংগেস্ট, সেটা সবচেয়ে আগে পৌঁছাবে, বাট নট নেসেসারি সেটা নাও হইতে পারে সব ক্ষেত্রে। কাজে আমার স্ট্রংগেস্ট থেকে যেটা এক্স ডিবি নিচে সেটাকে আমার বলা হচ্ছে টাউ, তার জন্য যে টাইম সেটা হচ্ছে টাউ এক্স, আর যেটা ফার্স্ট অ্যারাইভিং সেটা হচ্ছে টাউ জিরো। তাহলে নেসেসারি এখানে আসলে সর্বোচ্চ 3টা এলিমেন্টের কথা এখানে হইতে পারে। অর্থাৎ আমার যদি এমন হয় যে সবচেয়ে আগে যে পৌঁছেছে সেই সিগন্যালটা টাইম ডিলে ধরলাম 10 মাইক্রোসেকেন্ড, আর সবচেয়ে যে স্ট্রংগেস্ট তার জন্য যে ডিলে সেটা ধরলাম 11 মাইক্রোসেকেন্ড, আর যেটা স্ট্রংগেস্ট তার থেকে যদি 5 ডিবি বা 3 ডিবি লোয়ার এনার্জির যদি কোনো কম্পোনেন্ট থাকে সেটা ধরলাম 17 মাইক্রোসেকেন্ড। তাহলে আমাদের ম্যাক্সিমাম এক্সেস ডিলে 3 ডিবি বা হোয়াট এভার 5 ডিবি যেটা হবে, মান হবে 17 মাইনাস 10, যেটা আমরা শুরুতে বলছিলাম যে 10টা আমাদের সবচেয়ে অ্যারাইভিং সিগন্যাল হয়। এটা আমরা আর একটা এক্সাম্পল দিলে হয়তো আপনারা আর একটু ক্লিয়ারলি বুঝবেন। আচ্ছা, এক্সাম্পলটা তাহলে আমি আবারও বলি যে এভাবে চিন্তা করতে হবে, আমার সবচেয়ে আগে যে সিগন্যালটা অ্যারাইভ করলো তার জন্য সময় লাগছে 10 মাইক্রোসেকেন্ড, সবচেয়ে শক্তিশালী যে কম্পোনেন্ট তার জন্য লাগছে 11 মাইক্রোসেকেন্ড। এবং আমি এটাও ধরে নিলাম যে সবচেয়ে শক্তিশালী যে সিগন্যাল তার ভ্যালু হচ্ছে কথা 8 ডিবি তার এনার্জি, আর তার চাইতে 3 ডিবি নিচের যে এনার্জি যেটা ধরলাম 5 ডিবি, 8 থেকে 3 বিয়োগ করলে 5 ডিবি হয়, তার জন্য টাইম লাগছে 17 মাইক্রোসেকেন্ড। তাহলে আমার 3 ডিবি বা 5 ডিবি ম্যাক্সিমাম এক্সেস ডিলে হবে 17 মাইনাস 10, 7 ডিবি। ধরুন আপনার পরীক্ষায় একটা পাওয়ার ডিলে প্রোফাইল দেওয়া আছে, যে পাওয়ার ডিলে প্রোফাইলের মধ্যে
সবচেয়ে আর্লিয়েস্ট কম্পোনেন্ট দেখাচ্ছে 4 ডিবি পাওয়ার, আর টাইম দেখাচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। সেকেন্ডটা দেখাচ্ছে 2 মাইক্রোসেকেন্ড, আর পাওয়ার দেখাচ্ছে 3 ডিবি। আর আপনারা ধরেন 3 নাম্বার যেটা, আমি বরং এটা একটা জায়গায় লিখে দেখাই, তাহলে বোধহয় আপনাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, আমি এই টেক্সট ফাইলটাও দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। ওকে, এখন আমরা দেখতেছি যে আবার আমরা ফেডিং এ চলে যাই। আচ্ছা, আমরা এটাকে পড়ি যে এখানে কয়েকটা টার্ম আছে, যেমন আমরা ডিলে স্প্রেড পড়তেছিলাম, কিন্তু এখন আমরা ফোকাস করব আরএমএস ডিলে স্প্রেড, যেটা আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা প্রকাশ করি। এবং একটা চ্যানেলের একটা প্রপার্টি আছে কোহারেন্স ব্যান্ডউইথ। তো এই কোহারেন্স ব্যান্ডউইথ আর ডিলে স্প্রেড এরা আসলে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে একটা অপরটার সাথে বিপরীত ক্রমে তারা ইনফ্লুয়েন্স হয়, কিন্তু তার এক্স্যাক্টলি তার যে মান সেটা একটা জটিল ইকুয়েশন দ্বারা সেটাকে প্রকাশ করা হয়। এবং আমরা যদি নর্মালি বোঝার চেষ্টা করি আরএমএস ডিলে স্প্রেড, এটা তো আপনারা বুঝলেন যে আমাদের যেটা ডিলে হয়, তো সেই ডিলের মধ্যে আমরা যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করি সেটা হচ্ছে আরএমএস ডিলে স্প্রেড, যেটা আমরা আগের দিন এটা আলোচনা করছি। এখন কোহারেন্স ব্যান্ডউইথটা আসলে কি, এটাকে আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে একটা চ্যানেল, সেই চ্যানেলের ভিতর দিয়ে আপনার বিভিন্ন সিগন্যাল মুভিং আছে। তো সিগন্যালে বিভিন্ন ফ্রিকোয়েন্সি যখন যায়, তখন সব ফ্রিকোয়েন্সি সমানভাবে অ্যাটেনুয়েটেড বা প্রভাবিত হয় না, কোনোটা বেশি হয় কোনোটা কম হয়। কিন্তু যে পার্টিকুলার ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সিগুলো অলমোস্ট সেম ভাবে প্রভাবিত হয়, সেই ব্যান্ডউইথটা হচ্ছে কোহারেন্স ব্যান্ডউইথ। অর্থাৎ ওই ব্যান্ডউইথের ভিতরে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে, তো সেই ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে কোরিলেশন, মানে ফ্রিকোয়েন্সির উপর যে ট্রিটমেন্ট, সেটা কোরিলেশন সেম হবে বা সেম এর কাছাকাছি হবে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে 0.9 বা তার উপরে, 1 হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে 90% এন্ড অ্যাবাভ যদি তারা রিলেটেড হয়, তো সেই অংশটা বলা হচ্ছে কোহারেন্স ব্যান্ডউইথ। তাহলে এই যে কোহারেন্স ব্যান্ডউইথ, সেটা হচ্ছে ডিসি যদি লিখি, তো সেটা কিন্তু এক্স্যাক্টলি আমার আরএমএস ডিলে স্প্রেডের ইনভার্সলি প্রপোর্শনাল না, বাট 1/50। তো 1/50 আমার হচ্ছে আরএমএস ডিলে স্প্রেড। এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে হচ্ছে এরকম, যদি একটা মাল্টিপাথ চ্যানেলের জন্য আরএমএস ডিলে স্প্রেড 2 মাইক্রোসেকেন্ড হয়, তাহলে তার কোহারেন্স ব্যান্ডউইথ আনুমানিক কেমন হবে, সেটা হচ্ছে 1/50 টাইমস 2 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ 100 মাইক্রোসেকেন্ড। তো সেটাকে আমরা প্রকাশ করতে পারি কি হবে, যে 1/100 মাইক্রোসেকেন্ড। আর এটাকে যদি আমরা ব্যান্ডউইথ বা হার্জে নিয়ে যাই, তাহলে 100 মাইক্রোসেকেন্ড মানে হচ্ছে আমাদের এখানে আমরা তাহলে অঙ্ক করলে বুঝতে পারবো যে 100 গুণন 10⁻⁶, তো সেটা হচ্ছে 10⁻⁴। অর্থাৎ এটাকে বলা যায় যে আমাদের প্রায়, যেহেতু 10⁻⁴ আসতেছে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি করলে আমরা বলতে পারি প্রায় 110 কিলোহার্টজের মতো ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? 10 কিলোহার্টজের মতো ফ্রিকোয়েন্সি হয়। আমি যেটা বললাম সেটা একটু চিন্তা করেন।
আচ্ছা, প্রতীক সরকার, আপনি বলেন এখান থেকে কিছু বোঝা গেল নাকি আমি আরেকবার বলবো? আমি আবার এমনিও বলবো, কিন্তু আপনি কিছু বুঝলেন মোটামুটি? প্রতীক সরকার, যে আমাদের কোহারেন্স ব্যান্ডউইথ বলে একটা হ্যালো হচ্ছে 1/50 সিগমা, ঠিক আছে? বুঝলেন 50 সিগমা। নোটপ্যাডে যেহেতু আমাদের ইকুয়েশন গুলো হবে লেখা যায় না, 1/6 সিগমা। তাহলে আমার যদি ধরলাম ডিলে স্প্রেড সিগমা, ধরলাম 2 মাইক্রো সেকেন্ড, তাহলে আমার কি হচ্ছে, ডিসি ইকুয়ালস টু 1/50 গুণন 2 অর্থাৎ 100 মাইক্রোসেকেন্ড। এটাকে ব্র্যাকেটে দিলাম, 1/100 মাইক্রোসেকেন্ড। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হচ্ছে 1/100 টাইমস 10 E6। এটা মানে তো বুঝেন 10 টু the -6। আরো সহজ করে বললে আমরা বলতে পারি যে 10 টু the -6 টা এখন উপরে চলে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, ডিভাইড বাই 100, অর্থাৎ 10E4 বা 1000 হার্জ। এর মানে হচ্ছে সিম্পল জিনিস। এটা কি আপনারা বুঝতে পারছেন? ওকে, এটা তো আসলে সিম্পল জিনিস, আপনাদের বুঝতে পারার কথা। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার এখানে। স্যার এখানে আমরা ডিলের সাথে কোহারেন্স ব্যান্ডউইথের একটা সম্পর্ক স্থাপন করতেছি স্যার, সেখান থেকে ব্যান্ডউইথের মানও পাইলাম স্যার। এটা আসলে স্যার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি স্যার আসলে, যেটা কেন রিলেশনটা বের করে ব্যান্ডউইথটা পাইলাম, সেটা কি মিনিং করে স্যার? ওকে, এটাকে আপনারা এইভাবে চিন্তা করেন যে একটা চ্যানেলের ভিতরে আপনার টাইম নামক একটা কম্পোনেন্ট আছে, আবার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টও আছে, তাই না? আমাদের চ্যানেলে কি থাকে? টাইমও থাকে, ফ্রিকোয়েন্সিও থাকে। যদি টাইমও থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, এক্ষেত্রে কি হচ্ছে যে টাইমের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্কটা কি? সাধারণত ফ্রিকোয়েন্সি সমান 1/টাইম, ঠিক তো? আবার বলতেছি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম, অর্থাৎ আমার যদি টাইম পিরিয়ড যদি বেশি লাগে। মিউট করেন প্রতীক সরকার ভাই, মিউট করেন। না, আমার এখানে ঠিকই আছে, এখানে সমস্যা নেই। হ্যাঁ, আমি যেটা আবার বলতেছিলাম যে টাইমের সাথে ফ্রিকোয়েন্সির একটা ইনভার্সলি সম্পর্ক আছে। যে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 কিলোহার্টজ হয়, তাহলে ওই সিগন্যালের যে টাইম পিরিয়ড সেটা কি হবে? টাইম পিরিয়ড হবে 1/1 কিলোহার্টজ, অর্থাৎ 10 টু the -3 মিলিসেকেন্ড। তার মানে আমরা দেখতেছি যে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি যত বাড়বে, ওই সিগন্যালটার টাইম পিরিয়ডটা তত কমবে। কাজে একটা সিগন্যালের যদি টাইম পিরিয়ড আমরা অনেক ছোট করে ফেলতে পারি, তাহলে তার ফ্রিকোয়েন্সি আসলে অনেক বেড়ে যাবে। আবার ফ্রিকোয়েন্সি যদি কমায় ফেলি, তার টাইম পিরিয়ড অনেক বড় হবে। এই হচ্ছে একটা রিলেশন, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সাথে টাইমটা কাছাকাছি হবে রিলেটেড, মানে ইনভার্সলি প্রপোর্শনাল, অনেকটা এরকম। তো এখন একটা চ্যানেলের ভিতরে তার ব্যান্ডউইথটা হচ্ছে সেই জিনিস যেটা ওটার ভিতরে যে ফ্রিকোয়েন্সি গুলো যে পাস হয়, সেই ফ্রিকোয়েন্সি গুলোকে কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে সেটা তার ওই কোহারেন্স ব্যান্ডউইথ দ্বারা প্রকাশ হয়, বা কোহারেন্স ব্যান্ডউইথের ভিতরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই সম্পর্কটা ওখান থেকে হয়। তো এই কোহারেন্স ব্যান্ডউইথটা যদি কোনো কারণে ধরেন কম হয়, কোহারেন্স ব্যান্ডউইথ যদি কোনো কারণে খুব কম হয়, তাহলে কি হবে? এই চ্যানেলের ভিতর দিয়ে যত সিগন্যাল যায়
কেউ বেশি অ্যাটেনুয়েট হচ্ছে, কেউ কম অ্যাটেনুয়েট হচ্ছে, কেউ নানান রকম ট্রিটমেন্ট পাচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল ভিন্ন ভিন্ন ট্রিটমেন্ট পাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় এই যে ভিন্নতার কারণে এই সিগন্যালগুলোর আসলে ফ্রিকোয়েন্সি ভিন্ন রকম হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে তো তার টাইমটাও ইনভার্সলি রিলেটেড। তখন দেখা যাবে যে ভিন্ন রকম ট্রিটমেন্ট, সেটা অ্যাটেনুয়েশন হোক, ফেজ ডিফারেন্স হোক, বা হোয়াট এভার যাই হোক, এটার কারণে তার ফ্রিকোয়েন্সিতে প্রভাব পড়া মানে হচ্ছে তার টাইমেও প্রভাব পড়া, এবং সে কারণে তার টাইম ডিলেতেও একটা প্রভাব আসবে। তো যেহেতু ফ্রিকোয়েন্সির সাথে টাইম ভিন্নভাবে প্রভাবিত, কাজে চ্যানেলটার ভিতরে যদি তার কোহারেন্স ব্যান্ডউইথ কম হয়, তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সির ট্রিটমেন্ট ভিন্ন, তাদের করসপন্ডিং তাহলে টাইমের ন্যাচারটাও ভিন্ন, এবং তখন টাইম দিলেও তখন ভিন্নতা পাবে। তো এই জন্য আমাদের এই কোহারেন্স ব্যান্ডউইথের সাথে আমাদের এই টাইম ডিলের একটা সম্পর্ক আছে। আমার যদি কোহারেন্স ব্যান্ডউইথটা অনেক বড় হয়, অনেক বড় হলাম, এক্সেসিভলি হাই, বা যদি আমি ধরে নিলাম যে কোহারেন্স ব্যান্ডউইথ টেন্স টু ইনফাইনিটি, তাহলে কি হবে? তাহলে টাইম ডিলে কত ধরা যায়? টাইম ডিলে তখন টেন্স টু 0, মানে আসলে সেটা প্রায় 0-র মতো হয়ে যাবে। কেন হবে? যে তার ভিতরে ওই চ্যানেলটা এমন যে সেই চ্যানেলটার ভিতরে সব ফ্রিকোয়েন্সির সমান ট্রিটমেন্ট পাচ্ছে। এখন সব ফ্রিকোয়েন্সির সমান ট্রিটমেন্ট তখনই পাবে যদি তার ভিতরে মুভমেন্ট কম হয়। কারণ আমি ধরে নিলাম যে চ্যানেলের সব ফ্রিকোয়েন্সির সমান ট্রিটমেন্ট পাবে, তার মানে কি যত সিগন্যাল পাবো সবাই সমান ট্রিটমেন্ট পাবে। এখন ভিতরে মুভমেন্ট হোক আর না হোক, রিসিভার মুভ করুক বা ট্রান্সমিটার মুভ করুক, কোনো অবস্টাকেল থাক না থাক, আমি অত কিছু জানতে চাই না। আমার কনক্লুশন হচ্ছে, যদি ধরে নিই কথার কথা যে এটা কোহারেন্স ব্যান্ডউইথ ইজ ইনফাইনাইট, তার মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যে কোনো কারণে হোক সমান ট্রিটমেন্ট পাইছে, তাহলে তার টাইম ডিলে হবে 0, মানে কোনো ডিলে থাকবে না, বা টাইম মানে প্রোপাগেশন ডিলে নেই তা না, প্রোপাগেশন ডিলে থাকবে, কিন্তু তার যে আরএমএস ডিলে স্প্রেড সেটা হবে 0। কারণ তার প্রথম ফ্রিকোয়েন্সির সিগন্যাল রিচ করতে যদি 10 মাইক্রোসেকেন্ড লাগে, তাহলে তার পঞ্চম ফ্রিকোয়েন্সি রিচ করতেও 10 মাইক্রোসেকেন্ড লাগবে, এবং সপ্তমটাও 10 মাইক্রোসেকেন্ড লাগবে। সবগুলোতে 10 মাইক্রোসেকেন্ড লাগতেছে, কাজে তার আরএমএস ডিলে স্প্রেড হচ্ছে 0, কোনো পার্থক্য নাই। কেন হলো? কারণ প্রতিটা ফ্রিকোয়েন্সি সমানভাবে ট্রিটমেন্ট পাইছে। এখন আপনি বলতে পারেন যে সমানভাবে ট্রিটমেন্ট পাওয়াটা কেমনে সম্ভব? এই জন্য সম্ভব যে আমরা ধরে নিলাম যে সমান ট্রিটমেন্ট পাইছে, এবং নিশ্চয়ই তার মানে এর ভিতরে কোনো মুভমেন্ট হয়নি, কোনো অবস্টাকেল ছিল না, কিছু ছিল না, এই জন্য সে সমান ট্রিটমেন্ট পাইছে। ফ্রিকোয়েন্সির সাথে ইনভার্সলি রিলেটেড আমরা ডপলার ফ্রিকোয়েন্সি আগে পড়ছিলাম, তো তার সাথে এর একটা সম্পর্ক আছে, অপোজিটলি রিলেটেড। বিষয়টা এরকম যে কোহারেন্স টাইম হচ্ছে সেই টাইম যেই টাইমের মধ্যে আমার চ্যানেলের ক্যারেক্টারিস্টিক সেম থাকে, অর্থাৎ যে টাইমের ভিতরে চ্যানেলটার অ্যাটেনুয়েশন বা অন্যান্য প্রপার্টি গুলো অলমোস্ট সেম থাকে। তো কোহারেন্স টাইম যদি কারো বড় হয়, তার মানে হচ্ছে চ্যানেলটা আসলে খুব স্লোলি ভ্যারিং, মানে খুব স্লোলি ভ্যারি করতেছে বা ভ্যারি করতেছে না। আর ডপলার স্প্রেড মানে কি? ডপলার স্প্রেড মানে আমরা দেখছি যেখানে তার ফ্রিকোয়েন্সি শিফট হয় বা মুভমেন্ট, ট্রান্সমিটার বা রিসিভার এর মুভমেন্টের কারণে আমাদের সে ডপলার স্প্রেড হয়। তাহলে কমন সেন্স থেকে বোঝাচ্ছে যে ডপলার স্প্রেডটা হচ্ছে আমার কোহারেন্স টাইমের অপোজিট। এখন এটা দেওয়া হচ্ছে ডপলার স্প্রেড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কোহারেন্স টাইম, বাট এর মানে কি? মানে হচ্ছে ডপলার স্প্রেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট গুণন 1/TC। সেই কনস্ট্যান্টের মানটা উই ডোন্ট নো, আমরা জানি না। তো এখানে বিভিন্ন ইকুয়েশন দেখানো আছে, যে যেমন কনস্ট্যান্টের মান হতে পারে 0.179। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, কিন্তু আমাদের এটা মুখস্থ রাখার দরকার নেই। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে এটা বলে দেওয়া হবে 0.179। আপনারা খেয়াল রাখবেন যে কোহারেন্স টাইমটা ডপলার স্প্রেডের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এইটুকু আমাদের মনে রাখতে হবে। আর যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে একটা
ফর্মুলা, সেই ফর্মুলা ডেরিভেশন আমাদের দরকার নাই, যে 0.179 ডিভাইড বাই এফএম। তো এফএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ডপলার শিফট। এবার আপনারা এই স্ক্রিনটা দেখুন। আপনারা দেখলেন যে কোহারেন্স টাইমের সম্পর্ক, এখানে আরেকটা ফর্মুলা দেওয়া আছে। আমরা কোনো ফর্মুলায় মুখস্থ রাখবো না, কিন্তু কোহারেন্স টাইম হচ্ছে এখানে 0.423 ডিভাইড বাই এফএম। এফএম হচ্ছে ম্যাক্সিমাম ডপলার স্প্রেড। আমরা ম্যাক্সিমাম ডপলার স্প্রেড শব্দটা কেন আনতেছি, কারণ আমরা ডপলার স্প্রেডের যে ফর্মুলা সেখানে দেখছিলাম যে কস থিটা নামক একটা টার্ম আছে। তো সেই কস থিটার মানটা তো আসলে সবসময় সেম থাকবে না, থিটার মান ভ্যারি করলে কস থিটার মানও চেঞ্জ হবে। তো এই জন্য ম্যাক্সিমাম ডপলার স্প্রেড তো সেটাই বোঝায় যখন কস থিটার মান 1, কস থিটার মান 1 ধরে আমরা সেটা বের করতে পারি। যেটা আমি একটু আগে বললাম যে কোহারেন্স টাইম হচ্ছে সেই টাইম যে টাইমের মধ্যে সিগন্যালের মানে চ্যানেলের কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় না। অর্থাৎ মানে ওই সময়ের ভিতরে যদি দুটো সিগন্যাল আসে, তাহলে সেই দুটো সিগন্যালের চ্যানেল কর্তৃক ইফেক্ট সেম হবে। আর যদি ওই টাইমের বাইরে আসে তাহলে চ্যানেল কর্তৃক ইফেক্টটা ডিফারেন্ট হবে। এই জন্য এখানে বলা আছে যে দুটো সিগন্যাল অ্যারাইভিং ইন এ সেপারেশন গ্রেটার দেন কোহারেন্স টাইম আর এফেক্টেড ডিফারেন্টলি বাই দ্য চ্যানেল। এটা মানে হচ্ছে ওই সময়ের মধ্যে যদি দুটো সিগন্যাল আসে তাহলে তারা চ্যানেল কর্তৃক সেম ভাবে প্রভাবিত হবে। তো আমি আগে যেটা বললাম যে টিসি যদি অনেক বড় হয় তাহলে বোঝা যাচ্ছে যে চ্যানেলটা খুব স্লোলি ভ্যারিং। এখন আপনাদের মধ্যে থেকে কেউ কোনো প্রশ্ন করতে পারেন। শিশির চক্রবর্তী, আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো, হ্যাঁ বলুন, এটা কি বুঝলেন? এই কোহারেন্স টাইম সম্পর্কে কি বুঝে গেল? শুনতে পাচ্ছেন? কোহারেন্স টাইম শুনতে পাচ্ছেন? কোহারেন্স টাইম সম্পর্কে কি বুঝে গেল? হ্যালো। আচ্ছা ঠিক আছে, আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না, তাহলে আমি হ্যালো, অন্য কেউ বলেন। নাদিয়া আসিফ আপনি বলেন। হ্যালো, হ্যালো সালাম স্যার, আমি নাদিয়া বিনতে আসিফ বলছিলাম। জি বলেন। আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি এখানে যেটা বলেছেন যে যদি দুইটা সিগন্যালের সেপারেশন টাইমটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাদের চ্যানেলে তাদের এফেক্ট যে ইফেক্টটা হবে সেটা একটু ডিফারেন্ট হবে প্রিভিয়াস ফর্মুলা থেকে, যেটা এখানে বুঝলাম স্যার। নর্মালি স্যার কোহেরেন্স টাইমের ফার্স্ট যে ইকুয়েশনটা স্যার দেখিয়েছিলেন ওটা বুঝেছি, এটা স্যার এখনো ক্লিয়ার না স্যার আমার জন্য। ঠিক আছে, যেটা দাঁড়ালো যে আমার ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন সিগন্যাল যখন চ্যানেলের মধ্যে যায় তখন ভিন্ন সময়, অর্থাৎ বিকাল 5টার সময় একটা সিগন্যাল গেল, তার হতে পারে 30% অ্যাটেনুয়েশন হয়েছে। আবার বিকাল 5:06 একটা সিগন্যাল গেল, দেখা গেল তার 40% অ্যাটেনুয়েশন হয়েছে। আবার বিকাল এখন সম্ভব না তো এখন। আবার বিকাল 5:10 গেল বা 12 মিনিটে, তখন দেখা যাচ্ছে যে সিগন্যাল অ্যাটেনুয়েশন আরেক রকম হচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন সিগন্যাল ভিন্ন রকম অ্যাটেনুয়েশন পাচ্ছে। এটা তো আমরা চাই না, আমরা চাই না যে চ্যানেলটা এত ভ্যারি করুক। সমস্যা কি? এত যদি ভ্যারি করে কি সমস্যা? তাহলে কিন্তু আমি আগে চ্যানেল সম্পর্কে কোনো কিছু আইডিয়া করতে পারবো না, এবং চ্যানেলকে আমার ইফেক্ট আগে থেকে মেজার করে কাউন্টার মেজার করতে পারবো না, বা চ্যানেলের অ্যাটেনুয়েশনটাকে ঠেকানোর জন্য আমি আগে থেকে গেইন বাড়ানোর ব্যবস্থা নিতে পারবো না, কারণ চ্যানেলটা যদি ভ্যারি করে। তো এই জন্য আমার জানা দরকার কোহারেন্স টাইম। যদি চ্যানেলটা স্লোলি ভ্যারি করে তার কোহারেন্স টাইম অনেক বেশি। ধরে নিলাম যে তার কোহারেন্স টাইমটা হচ্ছে কথার কথা 10 মাইক্রোসেকেন্ড। তার মানে হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড পর্যন্ত চ্যানেলটা মোটামুটি একই রকম বিহেভ করে। অর্থাৎ একদম শুরুতে যদি কোনো একটা চ্যানেলের ভিতরে একটা সিগন্যাল ঢুকে এবং 8ম মাইক্রোসেকেন্ডের শেষে যদি আরেকটা সিগন্যাল ঢুকে, তাহলে আশা করা যায়
এই সিগন্যাল দুটা সেম ভাবে ট্রিটমেন্ট পাবে। তবে 15তম সেকেন্ডে যদি মাইক্রো সেকেন্ডে ঢুকে, যেহেতু সেটা চ্যানেলের কোহেরেন্স টাইমের চাইতে বেশি, কাজে 0 এবং 15 এই দুটো টাইমের মধ্যে তখন দেখা যাবে যে চ্যানেলটা পরিবর্তন ঘটে গেছে, অর্থাৎ চ্যানেলের কোহেরেন্স টাইমটা ক্রস করে গেছে, চ্যানেলটা তখন বিভিন্ন সিগন্যাল বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হয়েছে। এখন মনে হয় একটু বুঝতে পারার কথা। তারপরও কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোহেরেন্স টাইমটা বোঝা গেল কিনা একটু বেটার। কেউ প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তো সুতরাং আমাদের ম্যাক্সিমাম ডপলার স্প্রেড ইকুয়ালস টু v ডিভাইড বাই ল্যামডা টাইমস cos theta, where the maximum value of the cos theta is 1. That means maximum Doppler shift fm equals to v divided by lambda. তার মানে আমার ভেলোসিটি যদি 40 কিলোমিটার পার আওয়ার হয় আর ল্যামডা যদি 40 মাইক্রোসেকেন্ড হয়, তাহলে কি হবে? তো সেখান থেকে আমাকে ফর্মুলা দিয়ে বের করতে হবে এফএম এর মানটা কত। তো সেই মানটা বের করব, বের করে তারপরে আমাদের যেই ফর্মুলায় বের করব, তাহলে টিসি ইকুয়ালস টু 0.423 ডিভাইড বাই হোয়াটএভার যে মানটা পেলাম, সেখান থেকে আমি কোহেরেন্স টাইমটা পাবো। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট জায়গায় যাচ্ছি যে স্মল স্কেল ফেডিং এর আসলে বিভিন্ন প্যারামিটার আমরা দেখলাম, ব্যান্ডউইথ, সিম্বল পিরিয়ড যেটা আগে বলছি, আরএমএস, ডিলে স্প্রেড, ডপলার স্প্রেড, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়লাম, তো সেটাকে এখানে সামারি আকারে দেখানো হয়েছে। এই সম্পর্কগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে ডিলে স্প্রেড আর ডপলার স্প্রেড, এই দুটো প্যারামিটার উপর ভ্যারি করে আমরা চ্যানেলগুলোকে কয়েক রকম ভাগে ভাগ করতে পারি। যেমন যখন মাল্টিপাল ডিলে স্প্রেড চিন্তা করা হয়, সেটা চিন্তা করে আমি পাচ্ছি ফ্ল্যাট ফেডিং অন ফ্রিকোয়েন্সি নন সিলেক্টিভ ফেডিং এবং ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। আর যদি আমি ডপলার স্প্রেড চিন্তা করি, তাহলে পাচ্ছি ফাস্ট ফেডিং এবং স্লো ফেডিং। আপনারা এই স্ক্রিনটা খুব যত্ন সহকারে পড়েন, বোঝার চেষ্টা করেন, তারপর আমি এটা ব্যাখ্যা করতেছি। কারণ এই যে প্রকারভেদ, এটা কিন্তু একটা ওয়্যারলেস ফেডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জিনিসটা ক্লিয়ার না হলে আমাদের ওয়্যারলেস ফেডিং আমরা ধরতে পারবো না। আপনারা একটু খেয়াল করেন, তারপর আমি আবার বলতেছি। তাহলে এটা যদি মনে রাখি, তাহলে আমরা এটার ডেফিনিশন গুলোতে যেতে পারবো।
বোঝা যাচ্ছে প্রথম প্রকারভেদটার সময় আমার ডিলে স্প্রেডের সাথে তুলনা করা হবে। কি তুলনা করা হবে? আমার কোহারেন্স ব্যান্ডউইথ এবং ডিলে স্প্রেড তাদের মধ্যে একটা সম্পর্কটা কম্পেয়ার করা হবে, বা সিগন্যালের যেটা ব্যান্ডউইথ সেই সিগন্যালের ব্যান্ডউইথ আর কোহারেন্স ব্যান্ডউইথের কম্পেয়ার করা হবে। আর পরেরটা ক্ষেত্রে কি, যে সিগন্যালের টাইম পিরিয়ড এবং কোহারেন্স টাইমের একটা তুলনা করা হবে। এটা এখন আমরা নেক্সটে দেখবো, দেখলে বুঝবো। তাহলে আপাতত আমরা মনে রাখি ফ্ল্যাট ফেডিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। ফ্ল্যাট ফেডিং কোনটা? যদি তার চ্যানেলটা ক্যারেক্টারিস্টিক এমন হয় যেটা ফ্ল্যাট, ফ্ল্যাট মানে কি সবার জন্য সেম, যে ফ্রিকোয়েন্সি নন সিলেক্টিভ, তার মানে কোনো ফ্রিকোয়েন্সিকে বেশি অ্যাটেনুয়েট করবে, কাউকে কম করবে, কাউকে একরকম ট্রিটমেন্ট করবে, আর একরকম ট্রিটমেন্ট করবে, কারোর টাইম দিলে বেশি করবে, কারোর টাইম দিলে কম করবে, নট দ্যাট। যদি সবারটা সেম করে সেটা হচ্ছে ফ্ল্যাট ফেডিং চ্যানেল। এবং এটাকে যদি আমরা থিওরিটিক্যালি বলি যে এর গেইন, কনস্ট্যান্ট গেইন এবং লিনিয়ার ফেজ এই ব্যান্ডউইথ বিসির ভিতরে থাকবে সেম। এটা কেমন ব্যাপার? এভাবে চিন্তা করেন যে এই ফ্ল্যাট ফেডিং চ্যানেলটা এরকম যে তার কোহারেন্স ব্যান্ডউইথ হচ্ছে 0 থেকে 100 কিলোহার্টজ। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এইভাবে দিচ্ছি, 0 থেকে 100 কিলোহার্টজ হচ্ছে কোহারেন্স ব্যান্ডউইথ। আর যে সিগন্যালটা ওই চ্যানেলের মধ্যে পাস করতেছে সেই সিগন্যালের ব্যান্ডউইথ ধরলাম 10 থেকে 20 কিলোহার্টজ। তাহলে কি হবে? সিগন্যালটা শুরু হয়েছে 10-এ, শেষ হয়েছে 20-এ, আর চ্যানেলের কোহারেন্স ব্যান্ডউইথ শুরু হয়েছে 0-তে, শেষ হয়েছে 100-তে। অর্থাৎ সিগন্যালটা চ্যানেলের ভিতরে যখন যাবে তখন ওই কোহারেন্স ব্যান্ডউইথের ভিতরেই সে থাকবে। অর্থাৎ তার প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি, সিগন্যালের প্রতিটা ফ্রিকোয়েন্সি সেম ভাবে প্রভাবিত হবে। তার সিগন্যালটার ভিতরের প্রতিটা কম্পোনেন্ট 10 থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্ট একই রকম গেইন পাবে বা অ্যাটেনুয়েশন পাবে এবং একই রকম ফেজ রেসপন্স পাবে। এই জন্য সেটা হচ্ছে ফ্ল্যাট ফেডিং। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিএস মানে ট্রান্সমিটার সিগন্যালের ব্যান্ডউইথ ইজ লেস দ্যান বিসি। এখন আমি যেটা বললাম সেটা আমি জাস্ট একজনকে জিজ্ঞেস করি আপনারা বুঝছেন কিনা, তারপর আমি এটা আবার রিপিট করবো। এটা বোধহয় নর্মালি খুব দ্রুত বোঝা যাওয়ার কথা না। আমিরুল হক ভুইয়া, আপনি আছেন? আসসালামু আলাইকুম। এটা কিছু বোঝা গেল আমি যেটা বললাম? স্যার এটা হচ্ছে যেটা বললেন স্যার, আমি যেটা বুঝতে পারছি স্যার, যে যখন কোহেরেন্স ব্যান্ডউইথের ভিতরে কোনো একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি থাকে তখন সিগন্যালটা ঠিকভাবে পাস হয় আর কি, তার ফ্রিকোয়েন্সি কোনো প্রবলেম হয় না আর কি স্যার। এই আর কি স্যার, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি সমানভাবে পাস হতে পারে আর কি স্যার। না, এটা কি আমরা কি বলতেছি? ফ্ল্যাট ফেডিং স্যার। আচ্ছা, গুড। এবং তাহলে এখান থেকে কি আমরা কি অ্যাজিউম করতে পারি যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং তাহলে কি হবে? ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ আমরা আবার যদি যাই, আমরা পড়তেছিলাম ফ্ল্যাট ফেডিং এবং ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং, দুটোই ছিল আমাদের চ্যানেল ডিলে স্প্রেডের উপর ডিপেন্ডেন্ট। জি স্যার। তাহলে আমার যদি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং হয় তাহলে সেটা হচ্ছে তার ফ্ল্যাট ফেডিং এর অপোজিট, যে ওই সিগন্যালের সমস্ত ফ্রিকোয়েন্সি সেম ভাবে ট্রিটমেন্ট হবে না।
বা অন্যভাবে বলা যায় যে ওই সিগন্যালটার যে ব্যান্ডউইথ সেটা ওই চ্যানেলের ব্যান্ডউইথের চাইতে আই মিন ছোট না, এইভাবে আমরা এটাকে বলতে পারি। জি স্যার। ওকে, আচ্ছা, কোহেরেন্সের ব্যান্ডউইথ থেকে বড় হবে যদি সিলেক্টিভ হয়, এরকম কি? হ্যাঁ অনেকটা এরকম। কারণ তার চাইতে বড় হলে যেটা হবে যে, যেমন কথা 0 থেকে 100 কিলোহার্টজ যদি আমার কোহেরেন্স ব্যান্ডউইথ হয়, আর সিগন্যালের ব্যান্ডউইথ যদি 0 থেকে 200 কিলোহার্টজ হয়, তাহলে বোঝা যাচ্ছে যে ওই 0 থেকে 100 পর্যন্ত একরকম ট্রিটমেন্ট পেলেও 101 থেকে 200 আর সেম ট্রিটমেন্ট পাবে না। কাজে সেটা তখন আর ফ্ল্যাট থাকবে না, ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হয়ে যাবে। ওকে, এটা আমরা বুঝলাম। এখন আমরা এটার পরের অংশে যাই। ফ্ল্যাট ফেডিংটা বুঝলাম, ফ্ল্যাট ফেডিং এর নরমাল এস এইচ এ ফাংশন। ফ্ল্যাট ফেডিং আমরা এইভাবে লিখতে পারি যে রিসিভ সিগন্যাল হচ্ছে আমাদের যে তার অ্যামপ্লিটিউড সেটা টাইমের সাথে ভ্যারি করতেছে, এবং ফেজটা হচ্ছে আমি এখানে ফাই টি দিলাম, আর এসএলটিটা হচ্ছে আমার ট্রান্সমিটার সিগন্যাল। এরকম একটা সম্পর্ক এখানে দেখা যাবে। যদি ফ্ল্যাট ফেডিং হয় তাহলে আমাদের যে অ্যামপ্লিটিউড এবং ফেজ ওই সময়ের মধ্যে আর ভ্যারি করবে না, কিন্তু ওই সময় ক্রস করলে আবার ভ্যারি করবে। আমরা এটা সামারিটা দেখে আসি, তাহলে আমাদের আবার বুঝতে সুবিধা হবে। এভাবে দেখুন, a signal is a flat fading signal where the signal bandwidth is much less than the coherence bandwidth. এখানে much less than কেন বলা হচ্ছে? কারণটা হলো, আপনি যদি চিন্তা করেন যে আমি বললাম কোহেরেন্স ব্যান্ডউইথ 0 থেকে 100 কিলোহার্টজ, আর সিগন্যালের ব্যান্ডউইথ বললাম 20 কিলোহার্টজ বা 10 কিলোহার্টজ। এই 10 কিলোহার্টজটা আসলে 10 কিলোহার্টজ না হয় যদি 99 কিলোহার্টজ হতো, তাহলেও তো ওর মধ্যে হতো, তাই না? আমি যদি বলতাম যে আমার সিগন্যালের ব্যান্ডউইথ 99 কিলোহার্টজ আর চ্যানেলের কোহেরেন্স ব্যান্ডউইথ 100 কিলোহার্টজ, তাহলে তো সেটা নিশ্চিতভাবে ফ্ল্যাট ফেডিং। বিষয়টা সেরকম, কিন্তু আবার আমরা এত সহজে কনক্লুশনটা আনতে পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার ব্যান্ডউইথ বলতে কিন্তু শুধু ব্যান্ডউইথ একটা সংখ্যা না, আমার স্টার্টিং ফ্রিকোয়েন্সি আর এন্ড ফ্রিকোয়েন্সি একটা বড় ফ্যাক্টর। আমার যদি কোহেরেন্স ব্যান্ডউইথ হয় 0 থেকে 100 কিলোহার্টজ, আর সিগন্যালের ব্যান্ডউইথ যদি হয় 95 থেকে 105 কিলোহার্টজ, তাহলে কিন্তু সে সেম পারফরমেন্স নাও পেতে পাবে না, কারণ সে 101 থেকে আবার আরেক রকম আচরণ করতেছে। এই জন্য আমাদের যদি সিগন্যালের ব্যান্ডউইথ অনেক ছোট হয়, তাহলে এক্সপেক্ট করা যায় যে এই ট্রানজিশনের মধ্যে সে পড়বে না এবং সে মোটামুটি ফ্ল্যাট ফেডিং এক্সপিরিয়েন্স করবে। এই জন্য বলা হচ্ছে যে সিগন্যাল ব্যান্ডউইথ যদি কোহেরেন্স ব্যান্ডউইথ যথেষ্ট ছোট হয়, তাহলে এক্সপেক্ট করা যায় এটা ফ্ল্যাট ফেডিং চ্যানেল। এই জন্য বিএস ইজ মাচ লেস দেন বিসি। একই জিনিসকে আবার অন্যভাবে লেখা যায় টিএস মাচ লেস দেন সিগমা টাউ। কেন এটা বলা যায়? কারণ এটা দুটো জিনিস সেম। সিগন্যালের ব্যান্ডউইথের সাথে সিগন্যালের টাইম পিরিয়ডের সম্পর্ক আছে। বিএস যদি তার সিগন্যাল ব্যান্ডউইথ হয়, তার অপোজিট হচ্ছে তার টাইম পিরিয়ড বা টিএস। আবার কোহেরেন্স ব্যান্ডউইথের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের ডিলে টাইম, আরএমএস ডিলে টাইম। তো সেই জন্য আমরা যখন বিএস ইজ মাচ লেস দেন বিসি বলতেছি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথের রেসপেক্টে। আর এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে দেখি, তাহলে টিএস ইজ মাচ গ্রেটার দেন ডিলে স্প্রেড। ব্যান্ডউইথের সম্পর্কে যেহেতু আমি বললাম, ডিলে স্প্রেড থেকেও আপনারা কল্পনা করতে পারেন যে ডিলে স্প্রেড হচ্ছে সিগমা টাউ, অর্থাৎ একটা সিগন্যালের ফার্স্ট টু লাস্ট এই পরিমাণ পার্থক্য আছে। একটা সিগন্যাল যে সময় পৌঁছাচ্ছে তার আর একটা ভার্সন হয়তো কথার কথা সিগমা টাউ পরে পৌঁছাচ্ছে। তো এখন আমার যদি টাইম পিরিয়ডটা এদের চাইতে অনেক বড় হয়, তাহলে
এটা কে আগে পৌঁছালো কে পরে পৌঁছালো এইটুকুর জন্য যে পার্থক্য সেটা তার ওভারঅল টাইম পিরিয়ডের তুলনায় অনেক কম, তখন সেটা তাকে তেমন ক্ষতি করতে পারবে না, তখন আমরা তাকে ফ্ল্যাট ফিডিং চ্যানেল হিসেবে ট্রিটমেন্ট করতে পারবো। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে আবার প্রশ্ন নিব। আর ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং যেটা আমরা অলরেডি বুঝলাম যে the channel possesses a constant gain and linear phase response over a bandwidth that is smaller than the bandwidth of the transmitted signal। অর্থাৎ ট্রান্সমিটেড সিগন্যালের ব্যান্ডউইথটা যদি কোহারেন্স ব্যান্ডউইথের থেকে বড় হয় তাহলে এটা নিশ্চিতভাবে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। যদি কোহারেন্স ব্যান্ডউইথের থেকে সামান্য ছোট হয় তাহলে আমরা কিন্তু কনফার্ম বলতে পারি না এটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং নাকি ফ্ল্যাট ফেডিং। যদি কোহারেন্স ব্যান্ডউইথের থেকে সুস্পষ্ট মাছ লেস হয় তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারবো সেটা হচ্ছে ফ্ল্যাট ফেডিং। এবং এটাকে আবার বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ চ্যানেলের ক্ষেত্রে এই সিগন্যালের যে ডিফারেন্ট ভার্সন গুলো আছে, মাল্টিপাথের কারণে যে ডিফারেন্ট ভার্সন হয়েছে, তারা ফেডিং বা অ্যাটেনুয়েশন বা যেটা অ্যাম্পলিটিউড অ্যাটেনুয়েশন এবং টাইম ডিলে যেটা সে এক্সপিরিয়েন্স করতেছে সেটা ডিফারেন্ট হবে এবং স্বাভাবিকভাবে এটা ডিস্টরশন হয়ে যাবে চ্যানেলে, মানে তার সিগন্যাল ওভারঅল এক্সপ্রেশনটা ডিস্টর্টেড হয়ে যাবে। এবং ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চিতভাবে যদি সিগন্যাল ব্যান্ডউইথ ইজ গ্রেটার দ্যান কোহারেন্স ব্যান্ডউইথ হয় তাহলে নিশ্চিত করে বলা যায় যে এর ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং হবে। কিন্তু বিএস যদি শুধু বিসির চেয়ে ছোট হয় তাহলে আমরা বলতে পারি না এটা ফ্ল্যাট ফেডিং নাকি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। বিএস যদি বিসির চেয়ে অনেক অনেক ছোট হয় তাহলে নিশ্চিত করে বলতে পারি এটা ফ্ল্যাট ফেডিং। বিএস গ্রেটার দ্যান বিসি এই কন্ডিশন মানে হচ্ছে টিএস লেস দ্যান সিগমা টাউ। এবং কোনটার কি মিনিং সেটা কিন্তু আমাদের এখানে বলা আছে, এটা আপনারা দেখে নেবেন, আমি তো অলরেডি এটা বললাম। এবং এটা রুল অফ থাম্ব আছে, যেটা আমরা বলছিলাম যে বিএস ইজ মাচ লেস দ্যান বিসি, অথবা আমরা তখন বলছিলাম যে টিএস ইজ মাচ লেস দ্যান সিগমা টাউ, তাহলে সরি টিএস ইজ মাচ গ্রেটার দ্যান সিগমা টাউ, তাহলে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে ফ্ল্যাট ফিডিং। এর উন্নত হলে সেটা হয়তো ফ্ল্যাট ফিডিং নাও হতে পারে। তো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং এর ক্ষেত্রে এই যে বললাম কত গুণ বড় কত গুণ ছোট এটা তো আসলে ওভাবে জানা নাই, কিন্তু একটা রুল অফ থাম্ব আছে যে বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে দেখা গেছে এটা সবসময় সত্য না, যে টিএস যদি 10 সিগমার চাইতে ছোট হয় তাহলে এটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হয়, এটা দেখা গেছে। আচ্ছা, এখন আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন নিই যে এই জিনিসটা মোটামুটি বোঝা গেল কিনা বা আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি আগে আরবিট্রারি কাউকে জিজ্ঞেস করি, তারপর আপনাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া যাবে। জাকারিয়া নামে যিনি আছেন, আপনি বলুন যে এই ফ্ল্যাট ফিডিং ফ্রিকোয়েন্সি ফিল্ম এই জিনিসটাকে কিভাবে আপনি বুঝলেন? জাকারিয়া। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আসলে যে দুইটা ফেডিং এর কথা আসলে বলেছেন স্যার, এটার বেসিক ডিফারেন্সটা হচ্ছে যদি আমার চ্যানেলের ফ্রিকোয়েন্সি আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সির চেয়ে খুব আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি চ্যানেলের ফ্রিকোয়েন্সিতে খুব বেশি ছোট হয় এবং আমার সিগন্যালের টাইম পিরিয়ড যদি আমার চ্যানেলের টাইম পিরিয়ডের চেয়ে খুব বেশি বড় হয় তাহলে সেটাকে আমরা ফ্ল্যাট ফেডিং বলি। আর জাস্ট ইন কেস যদি আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমার চ্যানেলের ফ্রিকোয়েন্সির চেয়ে বড় হয়ে যায় এবং আমার সিগন্যালের টাইম পিরিয়ড লেস দেন আমার চ্যানেলের টাইম পিরিয়ড থাকে, তাহলে সেটাকে আমরা ওই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং এর মধ্যে ফেলতে পারি। ওকে, এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
আচ্ছা, আমি যদি প্রশ্ন নাই আমি নিজে আবার বলতে থাকি যে পরীক্ষায় যখন আমি ট্র্যাডিশনাল পরীক্ষার কথা বলতেছি, অনলাইনে পরীক্ষাটা কেমন হবে কি হবে সেটা ভিন্ন কথা। তো ট্র্যাডিশনাল পরীক্ষাতে আপনি চিন্তা করবেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং এর ডেফিনিশন দিতে, আপনি বলবেন যে বিএস ইজ গ্রেটার দেন বিসি এন্ড টিএস লেস দেন সিগমা টাউ, এটা হলো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। কারণ কোহারেন্স ব্যান্ডউইথের চাইতে আমার সিগন্যাল ব্যান্ডউইথ যদি বেশি হয় নিশ্চিতভাবে এটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হবে। অথবা আমার যদি সিম্বল পিরিয়ড যেটা সেটা যদি আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিলে সিগমা টাউ তার চাইতে ছোট হয়, তাহলে সেটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হবে। এখন এটা তো হচ্ছে থিওরিটিক্যাল কথা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে যে টিএস যদি 10 সিগমা টাউ এর চাইতে ছোট হয় তাহলে সেটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ হয়। আপনাকে 10 সিগমা টাউ এইটা মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে এই যে যত 10 বা এর আগে দেখলাম যে 0.16 হোয়াটএভার 0.43 এই সমস্ত ইকুয়েশন আমাদের মুখস্থ রাখার দরকার নেই। এই ধরনের কোনো কিছু ব্যবহার থাকলে পরীক্ষায় সেটা প্রশ্নে কোনো না কোনো জায়গায় লিখে দেওয়া থাকবে। আপনার শুধুমাত্র জেনারেল রিলেশনশিপটা জানতে হবে, যে যেটা আমরা এমন রিলেশনশিপ যেটা আমরা হয়তো এই কোর্সের 1 বছর পরও কমন সেন্স থেকে মনে রাখতে পারবো, সেই রিলেশনশিপটা আমরা খেয়াল রাখবো। এভাবে চিন্তা করব যে একটা চ্যানেল, সেই চ্যানেলের ভিতরে আমার একটা সিগন্যাল যাচ্ছে, এখন আমি চোখে দেখতে পাচ্ছি যে সিগন্যালের স্টার্টিং ফ্রিকোয়েন্সি কি, এন্ড ফ্রিকোয়েন্সি কি। আমি চোখে এটাও দেখতে পাচ্ছি যে চ্যানেলের ভিতরে চ্যানেলের স্টার্টিং ফ্রিকোয়েন্সি, চ্যানেলের লাস্ট ফ্রিকোয়েন্সি, এই চ্যানেলের ফ্রিকোয়েন্সির মধ্যে কোহারেন্স ব্যান্ডউইথ কতটুকু রিজন, কতক্ষণ পর পর এই চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে। তাহলে ধরে নিলাম যে 100K থেকে 300K পর্যন্ত চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হচ্ছে না, 100K থেকে 300K এই রিজনটা হচ্ছে তার কোহারেন্স ব্যান্ডউইথের রিজন, আর আমার সিগন্যালের ব্যান্ডউইথটা হচ্ছে 115K থেকে 125K। ভেরি গুড, তাহলে সিগন্যালের ব্যান্ডউইথটা ওই রিজনে আছে, সুতরাং তার signal bandwidth is less than the coherence bandwidth, and in that case the channel can be assumed as flat channel for this particular signal frequency. মানে ফ্ল্যাটটা এই ট্রান্সমিটার সিগন্যালের সাপেক্ষে, ফ্ল্যাট চ্যানেল মানে যে সারা জীবনই সে ফ্ল্যাট নট নেসেসারি, ওই পার্টিকুলার সিগন্যালের সাপেক্ষে সে ফ্ল্যাট হিসাবে আচরণ করতেছে। ওটা যেমন আমি ফ্রিকোয়েন্সির ডোমেনে দেখলাম, আবার টাইম ডোমেনও দেখতে পারি। যে এভাবে চিন্তা করি যে টাইম ডিলে আছে, অনেক বেশি টাইম ডিলে আছে, বাট আমার সিগন্যালের টাইম পিরিয়ড যদি অনেক বড় হয় তাহলে ওই টাইম ডিলে সিগন্যালের টাইম পিরিয়ডকে তেমন কোনো প্রভাবিত করতে পারবে না, এবং সেটা তখন কি হবে, সেটা তখন ফ্ল্যাট ফেডিং হিসেবে ট্রিটমেন্ট হবে। এবার আশা করি বুঝা গেছে। তারপরও এটা আপনারা কয়েকবার পড়তে হবে, তাহলে হয়তো আপনাদেরকে সার্টিফিকেট হবে। আমি লাস্টের একটা কনসেপ্ট বলে এটা শেষ করব, সেটা হচ্ছে আমাদের ফাস্ট ফেডিং এবং স্লো ফেডিং। ফাস্ট ফেডিং এবং স্লো ফেডিং সেটা কি? এটা হচ্ছে ডপলার স্প্রেডের সাপেক্ষে চ্যানেলটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি। একটা চ্যানেলকে আমি ফাস্ট ফেডিং বলবো একটা পার্টিকুলার সিগন্যালের জন্য যদি ওই চ্যানেলটা খুব দ্রুত মুভ করে, যেটা বলা হচ্ছে যে চ্যানেল ইম্পালস রেসপন্স মুভস অর চেঞ্জেস এট এ র্যাপিড পেস কম্পেয়ার টু দ্য সিম্বল ডিউরেশন। ধরলাম যে একটা সিগন্যাল যাচ্ছে, যে সিগন্যালের টাইম ডিউরেশন হচ্ছে, টাইম পিরিয়ড হচ্ছে টিএস, এবং সেটা কোহারেন্স টাইমের চাইতে অনেক বড়, তাহলে তো এটা একদম বুঝাই যাচ্ছে আমার কোহারেন্স টাইমটা যদি 5 মিলি সেকেন্ড হয় আর সিগন্যালের টাইম পিরিয়ড যদি 55 মিলি সেকেন্ড হয়, তাহলে ওই সিগন্যাল টাইম পিরিয়ডের ভিতরেই চ্যানেলটা বহুবার চেঞ্জ হচ্ছে, 11 বার চেঞ্জ হচ্ছে। কাজে এটা তো তখন ফাস্ট ফেডিং, মানে খুব র্যাপিডলি মুভিং চ্যানেল বলতে হবে ফাস্ট ফেডিং। তাই টিএস গেটস গ্রেটার দেন টিসি, এই ফর্মুলা দিয়ে আমি ফাস্ট ফেডিং বের করতেছি। এটার অপোজিট হচ্ছে টাইমের অপোজিট ব্যান্ডউইথ, কাজে এটা বলতে পারি বিএস ইজ লেস দেন বিডি, যেখানে বিডি হচ্ছে ডপলার স্প্রেড। কাজে আমার সিগন্যালের ব্যান্ডউইথ যদি ডপলার স্প্রেডের চাইতে ছোট হয় তাহলে এটা বুঝতে হবে দিস ইজ ফাস্ট ফেডিং চ্যানেল। এখন দেখবো যে স্লো ফেডিং কোনটা।
স্লো ফেডিং আমরা সেটা হচ্ছে স্লো ফেডিং যখন সিম্বলের টাইম পিরিয়ড ইজ মাচ লেস দেন কোহারেন্স টাইম। কেন? এই জন্য আমাকে মাচ লেস দেন বলতে হচ্ছে। আমি শুধু লেস দেন বললে কিন্তু আমি কনফিডেন্ট থাকতে পারি না, কারণ আমার সিগন্যালের কোহারেন্স টাইম যদি এমন হয় 5 মিলি সেকেন্ড থেকে 15 মিলি সেকেন্ড, এটা হচ্ছে কোহারেন্স টাইম। আর আমার সিগন্যালের টাইম পিরিয়ডটা যদি হয় 0 থেকে 10, তাহলে তো আবার এই বাউন্ডারি কন্ডিশনটা চলে আসে। এই জন্য আমরা সেফটির জন্য বলি এটা স্লো ফেডিং হবে যদি টিএস ইজ মাচ লেস দেন টিসি হয়, বা অন্যভাবে বলা যায় যদি সিগন্যাল ব্যান্ডউইথ মাচ গ্রেটার দেন বিডি হয়। এখান থেকে তাহলে আমরা কি বুঝলাম? যে বুঝলাম আমাদের চ্যানেলটাকে দুই ভাগে ভাগ করা যায়, ফ্ল্যাট ফেডিং, ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফেডিং, আবার স্লো ফেডিং এবং ফাস্ট ফেডিং। এবং ইন্টারেস্টিংলি ফাস্ট ফেডিংটাকে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে টাইম সিলেক্টিভ ফেডিং। আবারও বলতেছি, ফাস্ট ফেডিং মানে হচ্ছে টাইম সিলেক্টিভ ফেডিং। একটা চ্যানেল কিন্তু মাল্টিপলও হইতে পারে, সেটা আমি পরে আসতেছি। ফ্ল্যাট ফেডিং আর ফাস্ট ফেডিং এক জিনিস না, দুই ক্রাইটেরিয়া। ফ্ল্যাট ফেডিং হচ্ছে আমি কনসিডার করতেছি ডিলে স্প্রেডের সাপেক্ষে, আর ফাস্ট ফেডিং হচ্ছে সেটা কত দ্রুত মুভমেন্ট হচ্ছে। এখন আমি যখন ফ্ল্যাট ফেডিং বলছি তখন বলা হয়েছে যে সিগন্যালের ব্যান্ডউইথ কোহারেন্স ব্যান্ডউইথের চাইতে ছোট হবে। কোহারেন্স ব্যান্ডউইথটা তাহলে কি ছিল? কোহারেন্স ব্যান্ডউইথটা ছিল সেই ব্যান্ডউইথ যেই ব্যান্ডউইথের ভিতরে তার প্রতিটা ফ্রিকোয়েন্সি সেম ভাবে ট্রিটমেন্ট পাবে। এখন যখন আমি ফাস্ট ফেডিং এ চলে আসলাম, ফাস্ট ফেডিং এ দেখা যাচ্ছে বিএস ইজ লেস দেন বিডি। এখানে কিন্তু বিসি না, যদি বিসি হতো তাহলে সেম জিনিস হয়ে যেত। এটা হচ্ছে বিডি। বিডি মানে কি? বিডি মানে হচ্ছে ডপলার ফ্রিকোয়েন্সি স্প্রেড। এইটার সাথে বিসির কোনো সম্পর্ক নাই। বিসি ছিল যেই সময়ের মধ্যে চ্যানেলটা একদম সেম আচরণ করবে, বা সে বলা যায় মানে তার সমস্ত পারফরমেন্স একই রকম হবে। আর বিডি হচ্ছে ডপলার স্প্রেড, মানে এই ফ্রিকোয়েন্সি বা এই পরিমাণ তার ফ্রিকোয়েন্সিতে প্রভাবিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তার মানে আমার ডপলার স্প্রেডটা ধরলাম 100 কিলোহার্টজ, আর আমার সিগন্যালের ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ। তার মানে কি ডপলার স্প্রেড মানে কি? আমরা কিন্তু আগে জানি সিগন্যালের ব্যান্ডউইথের সাথে ডপলার স্প্রেড প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, বা সিগন্যালের ক্যারিয়ারের সাথে। তার মানে আমার যদি 20 কিলোহার্টজ একটা সিগন্যাল থাকে, তার সাথে প্লাস মাইনাস 100 করলে কি হবে? সেটা তো অনেক চেঞ্জ হয়ে যাবে। কাজে ডপলার স্প্রেড যদি সিগন্যাল ব্যান্ডউইথের বড় হয়, তাহলে নিশ্চিতভাবে সিগন্যালটা আসলে ভেরি মাচ ডেভিয়েটেড হয়ে যাবে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটাই যখন বিএস লেস দেন বিসি ছিল, তাহলে সেটা কিন্তু সিগন্যালের জন্য ভালো ছিল, তাই না? আমরা যেটা দেখলাম যে ফ্ল্যাট চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু ভালো ছিল, একই সিগন্যাল চ্যানেলের ভিতর দিয়ে সেম ট্রিটমেন্ট পাচ্ছিল, কারণ সেটা বিসির চাইতে ছোট। কিন্তু বিসির চাইতে ছোট হওয়াটা যেমন একটা ভালো দিক, কিন্তু বিডির চাইতে ছোট হওয়াটা আবার খুব খারাপ দিক। কারণ বিডিটা হলো আমার ডপলার স্প্রেড, এই ফ্রিকোয়েন্সিটা আমার বিসির সাথে প্লাস মাইনাস হইতে পারে। এখন আপনি একটা ভালো জিনিস ধরছেন, এই যে ফ্ল্যাট ফেডিং আর ফাস্ট ফেডিং, আমি যদি ফ্ল্যাট ফেডিং পেতে চাই আমাকে কি করতে হবে? আমার কি বিএস বেশি হলে ভালো না কম হলে ভালো? আপনার কি মনে হয়, বিএস বেশি হলে ভালো না কম হলে ভালো? স্যার কম হলে। ইয়েস, বিএস যদি কম হয় তাহলে সেটা বিসির চাইতে ছোট, এবং তখন এটা ফ্ল্যাট ফেডিং হবে। কিন্তু আমি যদি বিএসটাকে বেশি ছোট করে ফেলি, তাহলে আরেকটা সমস্যা আছে, যদি সেটা বিডির চাইতে ছোট হয়ে যায় ডপলার স্প্রেডের সাথে, তাহলে সেটা ফ্ল্যাট ফেডিং ঠিকই পাচ্ছে, কিন্তু আবার ফাস্ট ফেডিং পেয়ে যাবে।
কারণ ডপলার স্প্রেড তখন তাকে প্রভাবিত করবে। সুতরাং আমার এই যে ডপলার স্প্রেড একটা প্যারামিটার, আবার টাইম ডিলে স্প্রেড আরেকটা প্যারামিটার। ডপলার স্প্রেড কি করে, আমার ফ্রিকোয়েন্সিকে ভেরিয়েশন করে, এবং সেটা হচ্ছে ট্রান্সমিটার বা রিসিভারের ডাইরেক্ট মুভমেন্টের কারণে। আর ডিলে স্প্রেড নট নেসেসারি ট্রান্সমিটার বা রিসিভারের মুভমেন্ট। ডিলে স্প্রেড কেন হয়, কারণ এখানে মাল্টিপাথ ইফেক্ট। আমি সিগন্যাল পাঠালাম, মাঝখানে কোনো না কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হইল, এর বিভিন্ন ভার্সনের সিগন্যাল তৈরি হলো, এটা হচ্ছে ডিলে স্প্রেড। আর ডপলার স্প্রেডে কিন্তু কোনো বাধার কথা নেই। আমি সিগন্যাল ট্রান্সমিট করছি, এক্স্যাক্টলি ওটাই লাইন অফ সাইট দিয়ে প্রপাগেট হয়ে গেল, কোথাও কোনো বাধা নেই, কোথাও কোনো স্প্রেড নাই, কোথাও কোনো মাল্টিপাথের ইফেক্ট নাই। তাও ডপলার স্প্রেড প্রভাব ফেলবে। কারণটা কি, একটাই সিগন্যাল, একটাই ভার্সন, বাট ট্রান্সমিটার বা রিসিভারের কোন একটা মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টের কারণে ফ্রিকোয়েন্সিটা আমি ভিন্নতা পাচ্ছি। তো এই জন্য ফাস্ট ফেডিংটা খারাপ, আবার ফ্ল্যাট ফেডিংটা ভালো। কাজে আমাদের একটা অপটিমাম সলিউশন দরকার, যে সিগন্যাল ব্যান্ডউইথ যাতে আবার বেশি ছোট না হয়, আবার বেশি বড় না হয়, এমন হইতে হবে যেটা তার ডপলার স্প্রেডের চাইতে বড়, আবার তার কোহারেন্স ব্যান্ডউইথের চাইতে ছোট। তাহলে আমি ফ্ল্যাট ফেডিং পাবো, আবার স্লো ফেডিংও পাবো। এবার বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এবং আমাদের এই জিনিসগুলোকে বোঝার জন্য যেটা আসলে দরকার, যে আমি ক্লাসে একবার হয়তো বললাম আর সবাই একবারে বুঝে যাবেন, ব্যাপারটা হয়তো সেরকম না। এই লেকচারটা বাসায় একটু স্টাডি করতে হবে, তাহলে হয়তো আপনারা একটু একটু করে বুঝতে পারবেন, হয়তো নেক্সট দিন আপনারা এটা আবার জিজ্ঞেস করতে পারবেন। এখন আমি যে স্লাইডটা দিয়ে শেষ করব, আমরা দেখলাম যে একটা সিগন্যাল ফ্ল্যাট ফেডিং এন্ড ফাস্ট ফেডিং হইতে পারে, আবার একটা সিগন্যাল ফ্ল্যাট ফেডিং এন্ড স্লো ফেডিং হতে পারে, আবার একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ এবং ফাস্ট ফেডিং হতে পারে, আবার কোন একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ এবং স্লো ফেডিং হতে পারে। অর্থাৎ ফ্ল্যাট অবলিক ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ এবং ফাস্ট অবলিক স্লো, এই দুই কম্বিনেশন যত রকম হতে পারে, 4 রকম কম্বিনেশন হতে পারে। কারণ ওই ক্লাসিফিকেশন গুলো তো মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো সেজন্য আমাদের এখানে ফ্ল্যাট এন্ড স্লো তার একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে, যে কারণ আমি তো চাই, কি চাই, আমি চাই যে চ্যানেলটা ফ্ল্যাট হোক। ফ্ল্যাট মানে কি, ফ্রিকোয়েন্সি নন সিলেক্টিভ। আবার চাই সেটা স্লো হোক, মানে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভিটির কনসেপ্ট চিন্তা করলে ফ্ল্যাট ফেডিং ইজ এ গুড ওয়ান, ফ্ল্যাট ফেডিং ইজ বেটার দেন ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং। আবার স্লো ফেডিং ইজ বেটার দেন ফাস্ট ফেডিং। Therefore, we prefer a flat and slow fading channel. বুঝা গেছে? দুই প্রকারভেদ থেকে বেস্টটা যদি আমি নিই, তাহলে বেস্ট পসিবল চ্যানেল হচ্ছে ফ্ল্যাট এন্ড স্লো ফেডিং। তো ফ্ল্যাট ফেডিংটা আমি যেমন মেজার করতে পারি বিএস দ্বারা, সরি বিসি দ্বারা, অথবা করতে পারি আমি সিগমা টাউ দ্বারা। আর স্লো ফেডিংটাকে আমি মেজার করব ডপলার স্প্রেড দ্বারা। তাই আমার ডিলে স্প্রেডের সিগমা টাউ সেটা যেমন ফ্ল্যাট ফেডিং আর ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফেডিং কে ডিফাইন করে, অনুরূপভাবে ডপলার স্প্রেড সেটা আমার ফাস্ট ফেডিং আর স্লো ফেডিং কে ডিফাইন করে। তাই এই দুটার মাল্টিপ্লিকেশন করে একটা ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে সিগমা টাউ এন্ড বিডি। এই মাল্টিপ্লিকেশনটাকে বলা হয় স্প্রেড ফ্যাক্টর অফ দ্য চ্যানেল। কেন এটা না হয়েছে? কারণ এই ফ্যাক্টর যে সিগমা টাউ আর বিডি, সিগমা টাউটা হচ্ছে আমাদের একটা চ্যানেল ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নাকি নন সিলেক্টিভ সেটাকে নির্ধারণ করে, আর বিডি সেটা নির্ধারণ করে একটা চ্যানেল কি ফাস্ট ফেডিং চ্যানেল নাকি স্লো ফেডিং চ্যানেল। তাহলে সিগমা টাউ টাইমস বিডি এই ফ্যাক্টরটা আসলে দুটা প্রকারভেদকেই সেটা কভার করে। আমার যদি
সিগমা টাউ এবং বিডি দুটাই যদি ছোট হয় এবং দুটার গুণফলে যদি লেস দেন 1 হয় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে এবং তখন আমরা বলবো দিস ইজ অ্যান আন্ডারস্প্রেড চ্যানেল। যদি একের চাইতে বলা হয় বড় হয় তাহলে এটা বলতে পারি ওভারস্প্রেড চ্যানেল। কারণ আমি চাই যে আমার ডিলে স্প্রেড আরএমএস ডিলে স্প্রেড সিগমাটাও খুব ছোট হোক, আবার আমি চাই যে আমার ডপলার স্প্রেড সেটাও খুব ছোট হোক। কাজে আমি যদি দুটোকে মাল্টিপ্লাই করে দেখি সেটা লেস দ্যান 1 তাহলে দুটোই কম, and it's a good channel বা